সবাইকে আসসালামু আলাইকুম। 50তম বিসিএস প্রিলিমিনারি ফুল কোর্সের পঞ্চম লেকচার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসের ভোকালে আছে আমি আবরার। আমরা আজকে ক্লাসে ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতে আমি যেটা একটু বলে নিতে চাই সেটা হচ্ছে ভিক্টোরিয়ান যুগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এজেস গুলো আছে তার মধ্যে একটা। যারা খুবই অল্প পড়তে চান তাদের জন্য আমি সব সময় বলি যে ভিক্টোরিয়ান পিরিয়ডকে একটু ভালো মতো পড়বেন, কারণ আর কিছু পড়েন আপনার ভিক্টোরিয়ান থেকে সাধারণত প্রশ্ন আসে এবং রেগুলার বেসিক কোশ্চেন আসে। সো এই অংশটা ভালো মতো পড়া থাকলে তখন দেখা যায় যে বাকি অংশগুলা থেকে মোটামুটি কমন পড়ে, কিছু না কিছু প্রশ্ন কিন্তু কমন পড়ে উত্তর করা যায়। সো এটা হচ্ছে একটা বিষয়। সো ভিক্টোরিয়ান পিরিয়ডে কোন রাইটার গুলাকে আমরা ফোকাস করব, কোন জায়গায় ফোকাস করব সে সংক্রান্ত বিষয়গুলো আমি ক্লাসে বলবো। তো শুরুতে যদি এক অর্থে বলি, ভিক্টোরিয়ান পিরিয়ডে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে হচ্ছে আমাদের যে নভেল গুলো আছে, কিছু নোভেলের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। তারপরে আমাদের কিছু আহ কবিতা আছে, কয়েকটা কবিতা আছে যে কয়েকজন রাইটারের উপর, বিশেষ করে তিনজন রাইটার, ব্রাউনিং, আর্নল্ড এবং টেনিসন, এই তিনজনের উপর খুব বেশি ফোকাস করতে হবে। আর তার বাইরে হচ্ছে উপন্যাসের ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টার এখান থেকে আসতে পারে দুই একটা, তবে ক্যারেক্টারের লিস্ট যেহেতু অনেক বড় এই জন্য আমরা সব পড়বো না, সিলেক্টিভলি কিছু নোবেল নিয়ে আমরা দেখবো। সো আর দেরি না করে শুরু করা যাবে। সো আমরা যখন ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা বলি, ভিক্টোরিয়ান পিরিয়ডের নামটা হয়েছে কুইন ভিক্টোরিয়ার নাম অনুযায়ী। আমরা রানী ভিক্টোরিয়ার নাম অনেকেই শুনেছেন হয়তো, বা কুমিল্লাতে যেমন ভিক্টোরিয়া কলেজ আছে এরকম, সেই রানী ভিক্টোরিয়ার নাম অনুসারেই এই ভিক্টোরিয়ান পিরিয়ডের নামকরণ করা হয়েছে। তিনি হচ্ছে 1837 থেকে 1901 পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন। এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা এটা দেখবো না। আচ্ছা, এই যুগটা ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুগগুলোর মধ্যে একটা। এর মধ্যে এটাকে বলার একটা কারণ হচ্ছে ভিক্টোরিয়ান যুগের ক্রাইসিসটা এবং সিচুয়েশনটা কি সেটা কি এটা বোঝার জন্য। যেমন আপনারা যদি কেউ এ টেল অফ টু সিটিজ নাম শুনে থাকবেন, নাম শুনে থাকবেন হয়তো বা এই উপন্যাসটা। এটা টেল অফ টু সিটিজ এর ওপেনিংটা দেখেন, তখন আপনারা দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে ভিক্টোরিয়ান যুগের ক্রাইসিস গুলোর কথা। হ্যাঁ। সো ভিক্টোরিয়ান যুগের ক্রাইসিসটা কি এটাকে একে সংক্ষেপে জানতে হবে, তারপর আমরা ভিক্টোরিয়ান যুগটাকে নিয়ে আলোচনা করতে হবে। ভিক্টোরিয়ান যুগ কিন্তু শিল্প আয়ন শুরু হয়, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি গুলো আমরা যেগুলোকে জানি, এই শিল্প এবং বিজ্ঞান এটার প্রচন্ড একটা উম এটাকে কি বলা যায় বিপ্লব সংগঠিত হয় এই শিল্প বিপ্লবের সময়ে। তখন হচ্ছে তার সাথে একটা চার্লস ডারউইনের থিওরি আসে। আপনারা জানেন যে মানুষের অরিজিন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে ডারউইনের মতবাদ এবং রিলিজিয়াস মতবাদ কিন্তু একটু কনফ্লিক্টিং। ডারউইন বলেছে যে আমরা বিবর্তনবাদের মাধ্যমে কিভাবে মানুষজন এসেছি, আর যেখান থেকে হচ্ছে মুসলিম বলেন বা খ্রিস্টান বলেন তারা আমরা জানি যে আমরা হচ্ছে হেভেন থেকে কিভাবে এই পৃথিবীতে এসেছি, অর্থাৎ সে অ্যাডাম এবং ইভের কাহিনী। যে এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন, যে একদিকে সায়েন্স একটা কথা বলছে অন্যদিকে রিলিজন একটা কথা বলছে, এই যে ক্রাইসিস বা কনফ্লিক্ট, এটা ভিক্টোরিয়ান যুগে দেখা যায়। তার বাইরে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আস্থার সংকট। আস্থার সংকট বলতে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে মানে একটা ডাইকোটমি বা মানুষের ভিতরে একটা আহ দ্বিধা বা বিভেদ কাজ করা শুরু করেছে। এইটাও একটা এসেনশিয়াল ইম্পর্টেন্ট ইস্যু। তার বাইরে আমরা টেনিসনের কবিতাগুলোতে যখন যাব, টেনিসনের কবিতাগুলোতে আমরা দেখবো স্পিরিট, ওয়ার, তারপরে হচ্ছে আপনার পেট্রিয়টিজম, এই ধরনের এলিমেন্ট গুলো তার কবিতার মধ্যে আছে। এর একটা বড় কারণ হতে পারে টেনিসন কিন্তু একজন রাজকবি ছিলেন। তো রাজকবি বা সভাকবি যেহেতু ছিলেন, তো সভাকবির কাজ হচ্ছে আহ একটা কবিতা লেখার মাধ্যমে সভাসদকে বা তার রাজ্যের যারা অনুষদবর্গ আছে তাদেরকে হচ্ছে রাজ্যের যে স্পিরিট সেটাতে মনোবলটা বৃদ্ধি করা। এখন সেই যুগে আপনারা দেখবেন যে ব্রিটিশদের শাসন চারপাশে ছড়িয়ে পড়ছিল, একটু প্রচন্ড রকম এক্সপানশন অফ দ্য ইম্পেরিয়ালিজম শুরু হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে, ধরেন সিপাহী বিদ্রোহ দমন থেকে শুরু করে সব জায়গায় সারা পৃথিবীতে। আহ ব্রিটিশ সাম্রাজ্য এত বড় হয়ে গিয়েছিল, এরকম বলা হতো যে দ্য সান অফ ব্রিটিশ এম্পায়ার নেভার সেটস, অর্থাৎ পৃথিবীর যে প্রান্তেই সূর্য থাকুক না কেন সেই জায়গায় হচ্ছে ব্রিটিশদের কিন্তু শাসনামল ছিল বা রাজত্বকাল ছিল। তো এত বেশি এক্সপানশন হয়েছে সেই সময়টায় মানুষকে তখন হচ্ছে উদ্বুদ্ধ করা লাগতো যেন তারা আহ তাদের মানে ন্যাশনালিজম, ব্রিটিশ যে ন্যাশনালিজম কনসেপ্ট, সেই কনসেপ্টে উদ্বুদ্ধ করতেও কিন্তু তারা অনেক কবিতা লিখেছেন। তো যাই হোক, আমরা এখান থেকে একটু সামনের দিকে যাই। আমি কিছু সামারি আগে এই জন্য বলে নিলাম যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি। তো এখান থেকে আমরা দেখবো যে এখান থেকে এগুলো আমরা খুব বেশি দেখবো না, আমরা দেখবো যে হচ্ছে আলফ্রেড টেনিসনের ইন মেমোরিয়াম, লোটাস ইটার্স এবং ইউলাইসিস, এই তিনটা কবিতার মাধ্যমে ভিক্টোরিয়ান পিরিয়ড অমর করেছেন। এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ কবিতা, আমরা এটা মুখস্থ রাখবো যে এই তিনটা আলফ্রেড টেনিসনের লেখা। আমি একটু পরে এগুলো নিয়ে আলোচনা করতে পারি। তার বাইরে রবার্ট ব্রাউনিং আরেকজন গুরুত্বপূর্ণ, উনি হচ্ছে ড্রামাটিক মনোলগ নামক একটা ডিভাইস উনি ওনার কবিতাতে ব্যবহার করতেন।
ড্রামাটিক মনোলগ জিনিসটা হচ্ছে, ড্রামাটিক মানে হচ্ছে কিছুটা নাটকীয়, মনো মানে হচ্ছে ওয়ান, লগ মানে হচ্ছে একা, একা কথা বলে। তো ড্রামাটিক মনোলগের এই ডিভাইসটা টেকনিকটা অনেকটা এরকম, কবিতাতে একটা কথোপকথনের এক এক পাশের জনের কথোপকথনটা দেখানো হয়, আরেক পাশের জনের কথোপকথনটা দেখানো হয় না। ধরেন আমি যদি এখন ফোনে কথা বলি, আপনি আমার এক পাশের কথোপকথনটা শুনতে পাবেন, কিন্তু আরেকজন আমাকে ফোনে কি বলবো সেটা কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। কিন্তু আমার কনভারসেশন থেকে আমি যা বলছি সেগুলো থেকে শুনে আপনি কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন যে ওই পাশে কি সংক্রান্ত প্রশ্ন আমাকে করা হয়েছে, কি জিনিস জানতে চাওয়া হচ্ছে আমার কাছে, এই সংক্রান্ত আপনি কিন্তু একটা আইডিয়া পাবেন। ঠিক তেমনি ড্রামাটিক মনোলগটা হচ্ছে কনভারসেশনের ওয়ান সাইডেডটা, যেটা হচ্ছে রিডারকে দেখানো হয়, সিঙ্গেল পার্সনের কনভারসেশনটা আরেক পাশেরটা দেখানো হয় না, তার মাধ্যমে কবিতা একটা নাটকীয়তা তৈরি করা হয় এবং সেটার মাধ্যমে কবিতার মেইন মেসেজটা ডেলিভার করা হয়। এই টেকনিকটা রবার্ট ব্রাউনিং ডেভেলপ করেছিলেন এই সময়টাতে, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। ভিক্টোরিয়ান যুগের বৈশিষ্ট্য, ভিক্টোরিয়ান আহ যুগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি আমরা দেখি, প্রোগ্রেস এন্ড রিফর্মস, আমরা এটা দেখেছি। আমি একটু আগে বলছিলাম যে একপাশে সায়েন্সের প্রচন্ড রকম প্রোগ্রেস হচ্ছিল, শিল্প বিপ্লব হচ্ছিল। এইটা নস্টালজিয়া বা অতীত প্রীতি, অতীত প্রীতির কথা যদি আমরা বলতে চাই, এখানে নস্টালজিয়ার কনসেপ্ট অনেকটা এরকম যে মডার্নিজম তো ভিক্টোরিয়ান যুগের পর আস্তে আস্তে হিট করতে শুরু করে, শিল্পায়ন যখন শুরু হয়, তো মানুষের ভিতরে সে আগের অতীতের প্রতি একটা টান, যে জিনিসটা, এটা হচ্ছে নস্টালজিয়াতে ফুটে উঠছে। নারী অধিকার, উইমেন রাইটস, ইউটিলিটারিজম, উপযোগিতাবাদ, সায়েন্স ভার্সেস রিলিজিয়ন, এই কনসেপ্টটা, ক্লাস কনসাসনেস, শ্রেণী সচেতনতা, এই জিনিসগুলো এখানে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং সিভিলাইজেশন, আমরা এখানে সবগুলো যদি আমরা মনে রাখতে নাও পারি, আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে প্রোগ্রেসিভ রিফর্মস, এটাকে আমরা মনে রাখবো। তার সাথে আমরা উইমেন রাইটস এটা মনে রাখবো, সায়েন্স এবং রিলিজিয়ন এটা মনে রাখবো, এবং তার সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ক্লাস কনসাসনেস এর দিকে আমরা যাবো না, কারণ এটা হচ্ছে আধুনিকতা এবং পোস্ট মডার্নিজমে আরো আছে। সো আমার মনে হয় যদি প্রশ্ন আসে, এই কয়টা থিম কেন্দ্রিক প্রশ্ন আসলেও আসতে পারে। আলফ্রেড লর্ড টেনিসন। সো লর্ড আলফ্রেড টেনিসন সম্পর্কে একটা শুরুতে একটা ব্রেন স্ন্যাক দিয়ে শুরু করি। এটা বলা হয় যে লর্ড আলফ্রেড টেনিসনের মাথার মগজ সাধারণ মানুষের তুলনায় একটু বড় ছিল। যেমন আলবার্ট আইনস্টাইনের ব্রেন স্বাভাবিক মানুষের ব্রেনের সাইজের তুলনায় একটু বড় ছিল, এরকম বলা হয় যে টেনিসনের মগজের সাইজ সাধারণ মানুষের চেয়ে একটু বড় ছিল। এটা একটা মিথ প্রচলিত আছে তার সম্পর্কে। টেনিসনের কবিতা লেখার প্রসেসটা খুব উদ্ভট ছিল। সাধারণত কবিরা কবিতা লিখেন, এক দুই লাইন লিখেন, তারপরে হচ্ছে সেটার মধ্যে আস্তে আস্তে আবার এক দুই লাইন লিখেন, এরকম। যদি টেনিসন পুরো কবিতাটা আগে সাজায় নিতেন, তারপরে তিনি পুরোটা লিখে ফেলতেন। এটা হচ্ছে টেনিসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। তো উনি মূলত কি জন্য বিখ্যাত? উনি বিখ্যাত হচ্ছে একজন লিরিক পয়েট হিসাবে। লিরিক কি সেটা আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে দেখেছি, right? উনি হচ্ছে বিখ্যাত লিরিক পয়েট হিসাবে। এবং হচ্ছে ওনাকে উনি হচ্ছে পয়েট লরেট বা হচ্ছে রাজকবি ছিলেন। এবং তার বাইরে হচ্ছে এই যুগের সবচেয়ে ভাইটাল কবি যদি বলা হয়, ভাইটাল কবিদের একজন, ভাইটাল পয়েট। অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ডকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে পারে এরকম যে কজন কবি আছেন, তাদের মধ্যে টেনিসন একজন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর ওনাকে হচ্ছে উনি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে ডেজলিং সান উপাধি দিয়েছিলেন। উইলিয়াম শেক্সপিয়ারকে, শেক্সপিয়ার শেক্সপিয়ারকে উনি কি উপাধি দিয়েছিলেন? ডেজলিং সান। এটা একটা Dazzling Sun। এখানে আবার কি উল্টা করে বললেন না যে উইলিয়াম শেক্সপিয়ার তাকে উপাধি দিয়েছে? উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তার আরো বহু আগেই মারা গেছে। সুতরাং উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু টেনিসনকে উপাধি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, যে উল্টা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো ভিক্টোরিয়ান যুগের কবিতাগুলোর মধ্যে এখানে যে লিস্টটা আছে, সবগুলো যদি আমরা মনে রাখতে নাও পারি, কয়েকটা আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে একটা ইন মেমোরিয়াম, আমাদেরকে মনে রাখতে হবে ইউলাইসিস, আমাদেরকে মনে রাখতে হবে টিথনস, আমাদেরকে মনে রাখতে হবে চার্চ অফ দ্য লাইট ব্রিগেড, এটা মনে রাখতে হবে। তার সাথে হচ্ছে লক্সলি হল এবং লোটাস ইটার্স, এই কয়টা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা এই কয়টা হচ্ছে খুব ভালো মতো দেখতে হবে, তাহলে আশা করি আমাদের এটা মোটামুটি কাভার হয়ে আসবে। আমরা একটু চলে যাই, তারপরে আমরা যদি চলে যাই রবার্ট ব্রাউনিং সম্পর্কে। রবার্ট ব্রাউনিং কে বলা হয় সাইকো অ্যানালিস্ট। সাইকো অ্যানালিস্ট, সাইকো অ্যানালিস্ট, এটার কারণ হচ্ছে রবার্ট ব্রাউনিং এর যে কবিতাগুলা,
রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলো একটু ভিন্ন, মানে ইনফ্যাক্ট আমি যখন ছাত্র জীবনে পড়তে গিয়েছি আমি নিজেও মাঝে মাঝে একটু রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলো সহজে বুঝতে পারতাম না। হ্যাঁ, একটু ভিন্ন টাইপের, বুঝতে একটু সময় লাগে যে আসলে হোয়াট ইজ ইট অ্যাবাউট। তো ব্রাউনিং কবিতাগুলো একটু ট্রিকে। এবং উনি কিন্তু, এই যে রবার্ট ব্রাউনিং এর কিন্তু ড্রামাটিক মনোলগ, হ্যাঁ, যেটা কথা বললাম একটু আগে, ড্রামাটিক মনোলগ এই টেকনিকটার জন্ম দিয়েছিলেন। ঠিক আছে, ড্রামাটিক মনোলগ টেকনিক, হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ফাইন। এখন আসে রবার্ট ব্রাউনিং এর কবিতাটাকে। রবার্ট ব্রাউনিং এর কবিতাটা যেমন ধরেন, একটা কবিতা শুনেই, একটা কবিতার কাহিনী বললে কিছুটা বোঝা যাবে, রাইট? যেমন একটা কবিতার নাম আছে মাই লাস্ট টাচেস। মাই লাস্ট টাচেস, একটু দেখ, এটা একটা কবিতা। এই মাই লাস্ট টাচেস কবিতার থিমটা কিরকম? তো ডিউক, ডিউকের স্ত্রীকে বলা হয় ডাচেস, অর্থাৎ ডিউক তার সর্বশেষ স্ত্রীর ব্যাপারে কথা বলছে। তো এখানে দেখা যায় যে ডিউক কোন একজন ব্যক্তির সাথে কথা বলছেন। তো যেখানে ডিউকের কথাটা আছে, কিন্তু যার সাথে কথা বলছেন তার কোনো কনভারসেশন এখানে লিখিত নাই। ঠিক আছে, অর্থাৎ ডিউক যতটুকু অংশ বলছে সেটুকু আছে, কিন্তু আরেকজনের সাথে যে কনভারসেশন হলো, উনি কি বললো, কি চিন্তা করলো, কিভাবে কি রিয়েক্ট করলো, কিছু লেখা নাই, শুধু ডিউকের পাশে পোর্শনটা লেখা আছে। তো এখানে যেমন ডিউক নিয়ে গেছে কোন একজন ব্যক্তিকে, হয়তো বা নিয়ে গেছে, নিয়ে যে বলতেছেন যে এই যে ছবি যাকে দেখা যায় সে আমার লাস্ট ডাচেস, এরকম ছিল ওরকম ছিল, তারপরে আমি কিছু একটা বলছি অ্যান্ড এভরিথিং স্টপড। এখন এই যে এরকম একটা লাইন দিয়ে বললো, তার মানে এখান থেকে ধারণা করা যায় হয়তো বা ডিউক ডাচেসকে হত্যা করার, ইনডিরেক্টলি, মানে ডাচেস এখন আর বেঁচে নাই, এটা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ডিউক কি ডাচেসকে মেরে ফেলছে না কি হয়েছে, এখানে আপনার চিন্তার জায়গাটা এরকম একটা সাইকোলজিক্যাল একটা অ্যাটমসফিয়ার। তারপরে যেমন আরেকটা কবিতা আছে, কবিতাতে হচ্ছে দেখা যায় যে একজন, সে আর্ট করে। হুম। তো সে আর্ট করে, তো তখন হচ্ছে ফ্রালিপলিপি। তো সে আর্ট করে, তখন তার আর্টের ক্ষেত্রে সে একদিন করে কি রাতের বেলা দেখা যায় যে স্পোর্টিভ লেডি টাইপের থাকে না, আহ, যাচ্ছে, তো তাদের পিছনে সে পিছু নেয়। পরে পুলিশ তাকে আটকায়, পুলিশ আটকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কই যাচ্ছ কি? তখন সে বলে যে আমি হচ্ছে এই ইয়ার একজন আমি ছবি টবি আঁকি, তো এখানে মেয়েদেরকে যে দেখে আমি তাদের পিছু নিচ্ছি। বলে, তুমি কেন পিছু নিচ্ছো কি? তুমি একজন তুমি একজন রিলিজিয়াস পার্সন, হোয়াই আর ইউ ডুইং দি থিংস লাইক দিস? তখন সে বলে আমি তো নিজে এরকম হতে চাইনি, আমাকে ছোটবেলায় এরকম এরকম পরিবেশে বড় করছে, so আমাকে এখন হইতে হবে, বাট আমি আঁকতে চাই সামথিং। এরকম টাইপের আপনার একটা কনভারসেশনের একটা পাশ থাকবে আর একটা পাশ থাকে না, এটার মধ্যে একটা ছোটখাটো একটা স্টোরি বর্ণনা হয়, এবং তার মধ্যে থেকে আপনাকে সাইকো অ্যানালাইসিস করে থিম গুলা এবং সিম্বল গুলাকে এগুলা বের করে নিয়ে আসতে হবে। রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলোর ধরন হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তা আসেন আমরা আহ একটু যাই। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য একটা ছোট্ট একটা কুইজ। বলতে পারবেন কেউ বাংলা সাহিত্যে ড্রামাটিক মনোলগ কে ব্যবহার করেছেন? বাংলা সাহিত্যে ড্রামাটিক মনোলগ সর্বপ্রথম ব্যবহার করেছেন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন জসিম উদ্দিন। ঠিক আছে, আমাদের পল্লী কবি। ওকে, চলে আসেন আমরা রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতাগুলো যদি দেখি, রাব্বি বেনেজরা, তারপরে এখান থেকে আমরা একটু মাই লাস্ট টাচেস, আন্দ্রেয়া দিল সার্তো, প্রালি পুলিপি, এই কয়টা খুব ইম্পর্টেন্ট। আহ প্রশ্ন আসলে পোরফিরিয়াস লাভার, এটা একটু দেখতে পারেন। ঠিক আছে, এই কয়টা আমার মনে হয় দেখলেই হবে, হয়তো বা এখান থেকে আর পাইট পেপার অফ দ্য হেভেন, এই কয়টা দেখতে পারেন। ঠিক আছে, আশা করি আহ যদি আসে এই কয়টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, ঠিক আছে, আসলে আমরা সামনের দিকে আগাই। চার্লস ডিকেন্স কি কবি না উপন্যাসিক? চার্লস ডিকেন্স হচ্ছে নোভেলিস্ট। হ্যাঁ, যদি ইংরেজি সাহিত্যে একজন নোভেলিস্টের নামও নিতে হয়, তার মধ্যে হয়তো বা সে একজন চার্লস ডিকেন্স হলে হতে পারে। তিনি এতটা বিখ্যাত নোভেলিস্ট, এবং তার যে ইয়েগুলা, ফেমাস ওয়ার্ড গুলা, সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন এখান থেকে আমরা সবচেয়ে বেশি যদি দেখি, পিকউইক পেপার্স, এটাকে আমি স্টার দিব। অলিভার টুইস্ট, এটাকে আমি স্টার দিব। ডেভিড কপারফিল্ড, এটাকেও স্টার দিব। টেল অফ টু সিটিজ অবশ্যই স্টার প্রাপ্য হবে। গ্রেট এক্সপেকটেশনস, নিকোলাস নিকেলবাই, কোনটা ছেড়ে কোনটা বাদ দিব? ক্রিসমাস ক্যারল, এটা হচ্ছে নোভেলা। নোভেলা মানে হচ্ছে ছোট, ছোট উপন্যাস। হ্যাঁ, ছোট উপন্যাসকে বলা হয় হচ্ছে নোভেলা। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে হচ্ছে এ টেল অফ টু সিটিজ, যেটা এখান থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে, যেখানে দুইটা সিটি কি কি? ঠিক আছে, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস, এটা একটা কোশ্চেন, যে টেল অফ টু সিটিজ এর আহ, প্রধান দুইটা কোনটা? একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস, এটা। আরেকটা প্রশ্ন আসে, ডেভিড কপারফিল্ড কি ধরনের রচনা? এটা হচ্ছে আত্মজীবনীমূলক, এটা একটা প্রশ্ন আসে।
এটা ডাইরেক্ট আত্মজীবনী বলা যাবে না, কিন্তু আহ মানে ডেভিড কপারফিল্ডের যে প্লটটা সেটা হচ্ছে ডিকেন্সের লাইফের সাথে অনেকটা মিলে যায়, ঠিক আছে। এটা ডিকেন্স সম্পর্কে যদি, তার পার্সোনাল লাইফ সম্পর্কে যদি ডিকেন্স সম্পর্কে একটু বলি, ডিকেন্স হচ্ছে আহ তখনকার সময়ে ক্রিশ্চিয়ান সোসাইটিতে কোনো মানে এটাকে কি বলে, ডিভোর্সের কোনো অপশন ছিল না। বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে হয়েছে, দেয়ার ওয়াজ নো অপশন ফর ডিভোর্স, ইট ওয়াজ দ্য রুল অফ দ্যাট টাইম। ঠিক আছে, এখনো কিন্তু যারা একদম গোড়া ক্রিশ্চিয়ান তাদের কিন্তু কোনো ডিভোর্সের অপশন নেই, বাই রিলিজিয়ন আর কি। ঠিক আছে, আই মিন, তো যাই হোক, তো তখনকার সময় এরকম ডিভোর্সের কোনো অপশন ছিল না। এর মধ্যে ডিকেন্স হচ্ছে একটু পরকীয়ায় আসক্ত হয়েছে, এবং পরবর্তীতে পরকীয়ায় আসক্ত হওয়ার কারণে তার স্ত্রী এবং সন্তানদের থেকে সে দূরে যায়, আবার যার সাথে পরকীয়া করছিল সেও ডিকেন্সকে ডিচ করে, এবং লাস্ট টাইম ডিকেন্সের শেষ জীবন কিন্তু খুব কষ্ট এবং মানবতার ছিল। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আমরা চলে আসি, তারপরে চলে যাই ফেমাস কোটেশন। আহ উপন্যাস থেকে আমাদের ইউজুয়ালি কোনো কোটেশন আসে না। ইউজুয়ালি কোনো কোটেশন নেই, আপনারা পিএসসি সিলেবাসটা খুললেও দেখতে পাবেন কোনো কোটেশন নেই। তারপরেও যেহেতু চার্লস ডিকেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের মধ্যে একটা, তার মধ্যে হচ্ছে এই কোটেশনটা দেখবেন, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। এই কোটেশনটা অনেক ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ আম, এই কোটেশনটা অনেকবার অনেক জায়গায় কোট করা হয়। হ্যাঁ, আমি একটু যদি পুরো কোটেশনটা আপনার গুগল থেকে দেখলে অবশ্যই দেখতে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিখ্যাত কোটেশন। সো কোটেশনটা অনেকটা এরকম যে, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম, ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস, ইট ওয়াজ দ্য এপক অফ বিলিফ, ইট ওয়াজ দ্য এপক অফ ইনক্রেডিবিলিটি, ইট ওয়াজ দ্য সিজন অফ লাইট, ইট ওয়াজ দ্য সিজন অফ ডার্কনেস, ইট ওয়াজ দ্য স্প্রিং অফ হোপ, ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডেসপেয়ার। অর্থাৎ এই পাশে এবং ওই পাশ, দুই পাশেই হচ্ছে কন্ট্রাস্টিং, মানে একবার বলছে এজ অফ উইজডম, একবার বলছে এজ অফ ফুলিশনেস। হ্যাঁ, আবার বলছে ইট ওয়াজ দ্য সিজন অফ লাইট, ইট ওয়াজ দ্য সিজন অফ ডার্কনেস। মানে দুই পাশে আহ একটা কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্টটা হচ্ছে মানুষের জীবনের ডুয়ালিটি, বা সোসাইটির ডুয়ালিটি, বা চারপাশে সবকিছুতে ডুয়ালিটি। রাতের পরে যেমন দিন আসতে হবে, দিনের পর রাত আসতে হবে, এটা হচ্ছে তার ডুয়ালিটি প্রিন্সিপাল। তারপরে যেমন ধরেন, যেটাকে আপনি এক অর্থে সবচেয়ে বেস্ট মনে করবেন, সামটাইমস ইট ইজ দ্য ওর্স্ট। এরকম একটা ডুয়ালিটি থাকে, আপনার আলো থাকলে ছায়া থাকবে, ছায়া থাকলে আলো থাকবে, এরকম জাস্ট দুইটা একই সাথে এক্সিস্ট করে। ভিক্টোরিয়ান যুগকে এই কোটেশনটা সিঙ্গলি, একদম সিঙ্গেল হ্যান্ডেডলি রিপ্রেজেন্ট করে। কারণ ভিক্টোরিয়ান যুগের ক্রাইসিসটা এরকম, একপাশে আপনি প্রচন্ড উন্নয়ন বলেন, বৈজ্ঞানিক বিপ্লব বলেন, ডেভেলপমেন্ট বলেন, সাইন্টিফিক প্রোগ্রেস বলেন, এভরিথিং ইজ হ্যাপেনিং। অন দ্য আদার সাইড, মানুষের লাইফের মধ্যে একটা চেঞ্জ আসছে, মানুষের লাইফে আহ সে একটা ট্রাস্ট, আস্থা, তারপর ক্রাইসিস, এই ধরনের জিনিসগুলো শুরু হয়েছে। এগুলো হচ্ছে বিষয়, ঠিক আছে। সো এই কোটেশনটা অনেক ইউনিভার্সাল এবং এই জন্য এটা খুব বিখ্যাত। আসলে আমরা চলে যাই তারপরেরটাই, ক্যারেক্টার অ্যানালাইসিস। ক্যারেক্টার অ্যানালাইসিস এর মধ্যে আমাদের আছে হচ্ছে কয়েকটা আহ গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের মধ্যে একটা হচ্ছে আমাদের ডেভিড কপারফিল্ড। ঠিক আছে, সো ডেভিড কপারফিল্ড ক্যারেক্টারে হচ্ছে, ডেভিড কপারফিল্ড উপন্যাসে নিজেই হচ্ছে ডেভিড কপারফিল্ড সেই প্রোটাগনিস্ট। ডেভিড কপারফিল্ড নিজেই হচ্ছে প্রোটাগনিস্ট, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম, ডেভিড কপারফিল্ডের প্রোটাগনিস্ট ডেভিড কপারফিল্ড নিজে। ঠিক আছে, তো ডেভিড কপারফিল্ড থাকে হচ্ছে বাচ্চা বয়সে খুব ইনোসেন্ট, সাদাসিধা, মানে নাইভ, যেরকম বলা যায়, মানে ভোলাবালা টাইপের একটা বাচ্চা, যে আস্তে আস্তে বড় হয় এবং আহ কি বলে এটাকে, এখানে একটা মানে
লোয়ার ক্লাস আপার ক্লাস সোসাইটির ক্লাস ডিস্টিংশনের ইস্যুগুলো আছে। আমি টোটাল স্টোরি আর বললাম না, বেসিক জিনিসটা হচ্ছে এখান থেকে খেয়াল রাখতে হবে যে ডেভিড কপারফিল্ড নিজে একজন প্রোটাগনিস্ট ছিলেন। আমরা চলে আসি অলিভার টুইস্টের ব্যাপারে। অলিভার টুইস্টের ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা হয়তো মুভিটা অনেকেই দেখেছেন, খুব ফেমাস। ঠিক আছে, এখানে হচ্ছে অলিভার টুইস্টের যখন আমরা মেইন ইস্যুটা নিয়ে কথা বলবো, আমরা দেখবো পাওয়ার অফ লাভ, পাওয়ার অফ হেট্রেড। আমরা এই জিনিসটাকে ফোকাস করবো। পাওয়ার অফ লাভ, হেট্রেড, দুইটারই ইয়াটাকে আমরা যুগাবো। এখান থেকে হয়তো বা তেমন কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তারপরে ধরে নেওয়া যায় যে যদি আসে তো পরীক্ষার নাম এটাই আসতে পারে যে এটা কার লেখা এটি। আর হচ্ছে টেল অফ টু সিটিসে এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে ওই যে যেটা লিখে দিয়েছিলাম, লন্ডন এবং প্যারিস, এই দুইটা শহরের বর্ণনা এখানে আছে। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে আসি ম্যাথু আর্ন। ম্যাথু আর্নল্ডকে যখন বলা হয়, ম্যাথু আর্নল্ডকে বলা হয় মেলাঙ্কলিক পয়েন্ট। মেলাঙ্কলিক শব্দটার মানে হচ্ছে মন খারাপ করা কবি। মেলাঙ্কলিক পয়েন্ট এটা বলা হয় তার কারণ হচ্ছে আর্নল্ডের যখন কবিতা আমরা পড়তে যাব, আর্নল্ডের কবিতাতে আমরা দেখব যে আহ, আগের জীবনের জন্য বা পাস্ট ইস্যুস গুলা নিয়ে মেলাঙ্কলি, একটা থিম অফ মেলাঙ্কলি কাজ করে তার কবিতার মধ্যে। ঠিক আছে, তো এখানে আমরা যখন বলবো আর্নল্ডের ক্ষেত্রে, আর্নল্ডের ক্ষেত্রে সবচেয়ে আহ, গুরুত্বপূর্ণ যে কবিতাগুলোর একটা, তার একটা হচ্ছে যেমন ডোবার বিচ। ডোবার বিচ, ডোবার বিচ কবিতাটার কথা যদি বলি, আপনারা জানেন ডোবার বিচ জায়গাটা কোথায়, কে বলতে পারবে? ডোবার বিচ জায়গাটা, ডোবার বিচ জায়গাটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানে। হ্যাঁ, তো দেখা যায় ডোভার বিচে আহ কবি এরকম শুয়ে আছে, দূরের থেকে ফ্রান্সের লাইট দেখা যাচ্ছে, মানে ফ্রান্সের পোর্শনে যে লাইট জ্বলতেছে সেটা দেখা যাচ্ছে, আর ইংল্যান্ডের পোর্শনে হচ্ছে কবি শুয়ে আছে। তো শুয়ে শুয়ে ওখানকার আলো দেখতেছেন। এই আলোটা হচ্ছে ফরাসি বিপ্লবের আলো, খেয়াল রাখতে হবে। এই আলোটা মানে ফরাসি বিপ্লবের আলো হচ্ছে, মানে আমি রূপকার্থে বোঝাচ্ছি, ওটা হচ্ছে ফরাসি বিপ্লবের আলো। এখান থেকে কবি ডার্কনেস এর মধ্যে আছেন এবং ওখানকার লাইটটাকে উনি খেয়াল করছেন। ঠিক আছে, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে ওখানে দেখায় যে ডোবার বিচে হচ্ছে পানি আসতেছে, পানির ঝাপটা পড়তেছে, পেবলস যেগুলো থাকে ছোট ছোট নুড়ি পাথর কেঁপে কেঁপে উঠতেছে। এখানে একটা কথা বলে সি অফ ফেইথ ইজ নো মোর, অর্থাৎ মানুষের ভিতরে সেই ফেথলেসনেস, অর্থাৎ বিশ্বাসের ঘাটতি, এই জিনিসটা হচ্ছে ডোবার বিচ কবিতার একটা সেন্ট্রাল থিম। ঠিক আছে, তখন সে তার প্রেমিকা বলেন বা লাভকে বলেন, লেটস, তাকে বলে যে লেটস বি ট্রু টু ইচ আদার, চলো আমরা একে অপরের কাছে সত্যি হই, আমরা একে অপরের কাছে সাস্টেনিং, এরকম একটা কনসেপ্ট। তার বাইরে তার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতাগুলো আছে আর্নল্ডের, আর্নল্ডের কবিতাগুলোর মধ্যে একটা কবিতা হচ্ছে আপনার থিরসিস। থিরসিস এটা একটা কবিতা, হ্যাঁ, থিরসিস এটা একটা কবিতা, এই কবিতাটা একটু দেখতে হবে। আর আরেকটা কবিতা হচ্ছে দি স্কলার জিপসি। স্কলার জিপসি মেইন থিমটা হচ্ছে একটা এরকম যে একজন ব্যক্তি, উনি অক্সফোর্ড থেকে পড়ছেন, কিন্তু সত্য খোঁজার জন্য বা কোনো একটা সিক্রেট উইজডম খোঁজার জন্য উনি জিপসিদের দলে গিয়ে যোগ দেন। এবং মানে তখনকার সময় অক্সফোর্ডে পড়ছে একটা মানুষ কতটা উচ্চশিক্ষিত, কতটা উপরে লেভেল, কিন্তু না, সে হচ্ছে স্বাভাবিক মানুষের জীবন বাদ দিয়ে সে হচ্ছে জিপসিদের দলে গিয়ে যোগ দেয়। এরকম একটা কবিতা। এবং তার কবিতার মধ্যে সে অক্সফোর্ডের স্মৃতি বিজড়িত পুরাতন দিনের স্মৃতি বিজড়িত নস্টালজিয়ার কাজ করে মেথডের কবিতার মধ্যে, এই জন্যই তাকে মেলানকোলিক কবি বলা হয়। এই তিনটা হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত কবিতা। আসলে আমরা একটু চলে যাই, এখান থেকে আমরা ডোভার বিচ দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাগবি চেপেল দেখতে পারেন, থিওসিস দেখতে পারেন, আর হচ্ছে দ্য স্কলার জিপসি, আর সোহরাব রুস্তাম এনে যেটা আমাদের ইয়ার সাথে কিছুটা মিলে, এটা একটু দেখতে পারেন। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে হচ্ছে, আচ্ছা, একটা টেকনিক শিখাই দিই, হ্যাঁ। সেটা হচ্ছে ভিক্টোরিয়ান যুগে যে তিনটা গুরুত্বপূর্ণ কবি আছে তাদেরকে সংক্ষেপে আপনি মনে রাখতে পারেন ব্যাট দিয়ে। ব্যাট, বিতে হচ্ছে ব্রাউনিং, এতে হচ্ছে আর্নল্ড, আর ডিতে হচ্ছে টেনিসন। ওকে, এই তিনজনকে, তিনজন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি। ওকে, সো তিনজনকে একসাথে মনে রাখা যায়, সেটা হচ্ছে ব্যাট। এটা একটা টেকনিক। ওকে, আসেন চলে যাই আমরা উইলিয়াম ম্যাকপিস থ্যাকার। উইলিয়াম ম্যাকপিস থ্যাকার থেকে আশা করি কোনো প্রশ্ন আসবে না, বাট তারপর যদি আসে কে বলতে পারে, রাইট? সো একটু যেটা যা আমাদের জানা দরকার, উনি হচ্ছে ইন্ডিয়ান বর্ন
ইন্ডিয়ান বর্ন, এবং উনি হচ্ছেন আইরিশ পয়েট। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। উনি হচ্ছেন আইরিশ পয়েট। এখান থেকে আমরা তেমন বেশি দেখবো না, আমরা শুধু একটাই দেখবো, সেটা হচ্ছে ভ্যানিটি ফেয়ার। আর কিছুই দেখবো না, বাকিগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি। যদি প্রশ্ন আসে, আশা করি ভ্যানিটি ফেয়ার থেকে কোশ্চেন আসবে। জন স্টুয়ার্ট মিল, উনাকে বলা হয় হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের প্রবক্তা। ইন্ডিভিজুয়ালিজম, ইন্ডিভিজুয়ালিজম, ওনাকে বলা হয় এটার প্রবক্তা। প্রবক্তা। তো যেহেতু এটা একটা প্রবক্তা, তার মানে বুঝতে পারতেছেন প্রবক্তা হলে গুরুত্বপূর্ণ কাজ থাকে, এবং তাদেরকে নিয়ে সাধারণত আলোচনা হয়। বিশেষ করে সোশ্যাল সায়েন্সে যারা থাকে তারা স্টুয়ার্ট মিলকে নিয়ে প্রচুর আহ, ইয়ে করে। ঠিক আছে, তারপরে ইউটিলিটারিজম, এটাও তার একটা কনসেপ্ট। ঠিক আছে, যে এখান থেকে আশা করি আর তেমন কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। ওকে, তারপর আমরা চলে আসি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। নাম দেখে কি মনে হয়? রবার্ট ব্রাউনিং এর বউ। ঠিক আছে, নামের মধ্যেই ব্রাউনিং আছে। রবার্ট ব্রাউনিং এর বউ, ব্রাউনিং এর ওয়াইফ, এই জন্য তার নামের শেষে আছে। উনি আহ যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে একটা মাত্র কবিতা আছে তার। কবিতাটার নাম হচ্ছে, একটা মাত্র কবিতা আছে বলা ঠিক না, একটা কবিতা খুবই বিখ্যাত, হচ্ছে হাউ ডু আই লাভ দি। এই কবিতাটা, হাউ ডু আই লাভ দি, এই কবিতাটা হচ্ছে এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা। হ্যাঁ, অর্থাৎ আমি তোমাকে কিভাবে ভালোবাসি, এখানে বুঝাই যে তার ভালোবাসার ব্যক্তিটা, প্রগাঢ়তাটা কত বেশি। ঠিক আছে, আই লাভ দি টু দ্য ব্রেথ এন্ড কি যেন অফ মাই লাইফ, মানে আমি একদম সবচেয়ে কোর অন্তঃস্থল থেকে কি কিভাবে ভালোবাসি, এটা সম্পূর্ণ একটা বর্ণনা দেওয়া। তো আপনারা যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফ কে ইমপ্রেস করতে চান, এই ধরনের কবিতা আবৃত্তি করে শোনাইতে পারেন। তো আসলে আমরা চলে যাই জর্জ ইলিয়ট। জর্জ ইলিয়ট নাম দেখে কি মনে হয়, ছেলে নামে? জর্জ ইলিয়ট নাম দেখে ছেলে মনে হলো, সে কিন্তু ফিমেল। হ্যাঁ, ফিমেল নভেলিস্ট। উনি হচ্ছেন একজন ফিমেল নভেলিস্ট, এবং তার রিয়েল নেম হচ্ছে ম্যারি অ্যান ইভান্স। এটা হচ্ছে তার রিয়েল নেম। এটা একটা কোশ্চেন, জর্জ এলিয়টের আসল নাম কি, এটি। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন, এখন প্রশ্ন ইউজুয়ালি আসে না, কিন্তু আসতে কতক্ষণ, যে কোনো সময় আসতেও পারে, কেউ জানে না। ঠিক আছে, সো এখান থেকে আপনারা যেটা যেটা দেখবেন সেটা হচ্ছে জর্জ এলিয়টের দেখবেন হচ্ছে আহ এখান থেকে মুখটা দেখবেন, বলা মুশকিল কারণ ইউজুয়ালি আসে না। তারপর ব্রাদার এন্ড সিস্টারটা দেখতে পারেন, আর স্প্যানিশ জিপসি এখানে রাখার দরকার নেই, এটাই থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এটাই দেখেন আমার মনে হয়, কারণ ইউজুয়ালি আসে না, তারপরে কোনটা আসবে কে জানে। জাস্ট ব্রাদার এন্ড সিস্টার দেখে রাখেন। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই তারপরেটা, এডওয়ার্ড ফিটজেরাল্ড। এডওয়ার্ড ফিটজেরাল্ডকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি স্কিপ করব না, তাহলে এটা একটু জেনে রাখেন, রুবায়েত উমার খুইয়াম, এটার অনুবাদ ওনার করা, অনুবাদ। ওকে, অনুবাদ করা। ঠিক আছে, আর পোলোনিয়াস হচ্ছে একটা নীতি বাক্যমূলক, নীতি বাক্যমূলক কবিতা। এটা একটা কবিতা। বেশ, ঠিক আছে, আর মনে হয় তেমন কিছু এখান থেকে আমরা চাইলে ই করতেই পারি, স্কিপ করতেই পারি। আচ্ছা, তারপরে চলে আসি শার্লট ব্রন্টে। এটা ইম্পর্টেন্ট, থ্রি ব্রন্টে সিস্টার্স। ব্রন্টে নামে তিনজনকে পাবেন, তারা তিন বোন ছিল, এবং তিনজন এই ভিক্টোরিয়ান যুগের উল্লেখযোগ্য আহ এটাকে কি বলে, নোভেলিস্ট। এর মধ্যে শার্লট ব্রন্টে এবং এমিলি ব্রন্টে, এই দুইজন হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এই জন্য শার্লট ব্রন্টে এবং এমিলি ব্রন্টেকে খুব ভালো দেখবো, এদেরকে বলা হয় ব্রন্টে সিস্টার্স। আমি লিখে দিচ্ছি, ব্রন্টে সিস্টার্স। ঠিক আছে, আমরা এই ব্রন্টে সিস্টার্স থেকে দেখবো, বিশেষ করে শার্লট এবং এমিলিকে। এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে উপন্যাসের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসলে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা চার্লস ডিকেন্স এবং হচ্ছে ব্রন্টে সিস্টারের প্রথম দুই গ্রন্থে। ওকে, আমরা দেখবো জেন এয়ার, আমরা দেখবো হচ্ছে আহ এখানে জেন এয়ার আছে, জেন এয়ারটা আসার সম্ভাবনা অনেক বেশি। তার বাইরে আহ শার্লে দেখতে পারেন। ঠিক আছে, এটা দেখতে হবে। হ্যাঁ, আর এখানে জেন এয়ারের সেন্ট্রাল ক্যারেক্টার জেন এয়ার নিজেই।
ঠিক আছে, এটা এডওয়ার্ড রচেস্টার এই ক্যারেক্টারটা একটু দেখতে পারেন। আচ্ছা, আমরা চলে আসি এমিলে ব্রন্টে। এমিলে ব্রন্টের উপন্যাসের নাম হচ্ছে উদারিং হাইটস। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ঠিক আছে, উদারিং হাইটস। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, উদারিং হাইটস কার লেখা? উত্তর হচ্ছে এমিলে ব্রন্টে। টমাস হার্ডি। টমাস হার্ডি সম্পর্কে যদি একটু বলতে হয়, তাহলে বলতে হবে উনি হচ্ছেন পেসিমিস্ট রাইটার। পেসিমিস্ট মানে হচ্ছে, মনে করেন একটা কথা আছে না, যে অভাগে যেদিকে যায় সাগর শুকায় যায়। একটা কথা আছে না, যেখানে যাবে সেখানে মনে করেন বিপদের শেষ নেই। তো টমাস হার্ডির যেই উপন্যাসে যে নারী ক্যারেক্টার গুলো আছে তাদের অবস্থান একটা এরকম। মানে তারা যাবে এবং বিপদে পড়বে, এক বিপদের কারণে আরেক বিপদে পড়বে, আরেক বিপদের কারণে আরেক বিপদে পড়বে, এরকম টাইপের। ওই যে অনেক সময় সিরিয়ালে দেখবেন যে নায়িকাদের কিরকম দেখে, বাংলা সিরিয়াল বা এগুলাতে, যে মেয়েটার জীবনে দুঃখের শেষ নেই, সব পাশে জামাই ভুল ধরে, শাশুড়ি ভুল ধরে, অফিসের ভুল ধরে, বাইরে গেলে ছিনতাই আরুশি করা হয়, আবার এই কারণে আরেক ঝামেলা, এক ঝামেলার কারণে আরেক ঝামেলা পড়তেই থাকে। টমাস হার্ডি উপন্যাসে এই নায়িকাদের অবস্থা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে। এই জন্য, যেহেতু এত সমস্যা, এই জন্য তাকেই বলা হয়, টমাস হার্ডিকে বলা হয় পেসিমিস্ট রাইটার, ঠিক আছে। তার যে উপন্যাস গুলো আছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে এই টেস অফ দ্য ডারবারভিলস। টেস অফ দ্য ডারবারভিলস। টেস অফ দ্য ডারবারভিলস, ডারবারভিলস হচ্ছে একটা জায়গার নাম, ওই জায়গার সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে টেস। টেস অফ দ্য ডারবারভিলের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে টেস। এই টেসের, বিশেষ করে টেসের জীবনটা এরকম ছিল, দুঃখ দুর্দশাতে গ্রস্ত, ঠিক আছে, এরকম। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটাই আছে, একটাই আছে এরকম, দ্য গ্রেটার দ্য সিনার, গ্রেটার দ্য সিনার, দ্য গ্রেটার দ্য সেন্ট, দ্য সেন্ট, এটা হচ্ছে একটা বিখ্যাত কোটেশন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা চলে আসেন, আমরা একটু দেখি ফেমাস ওয়ার্কের মধ্যে। আমরা দেখবো আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এটাকে দেখবো। ফার ফ্রম দ্য ম্যাডেনিং ক্রাউড, এটা দেখবো, এটা দেখবো, এই দুইটা। দ্য রিটার্ন অফ দ্য নেটিভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমরা দেখবো টেস্ট অফ দ্য টাওয়ার্স। আশা করি এই চারটা দেখলেই হবে, তাই এগুলা আমরা চাইলে স্কিপ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড কোন দেশে, এটা একটা কোশ্চেন। অস্কার ওয়াইল্ড হচ্ছে আইরিশ। উনি কি ছিলেন? কবি, নাট্যকার, উপন্যাসিক? কি উত্তর হচ্ছে প্লে রাইট। উনি হচ্ছে প্লে বা নাট্যকার ছিলেন, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখবো, আমরা একটু দেখবো তার ইম্পর্টেন্ট কি, ঠিক আছে। এখান থেকে আমরা সবগুলো দেখবো না, আমরা দেখবো হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এখান থেকে দেখবো অ্যান আইডিয়াল হাজবেন্ড। আর হচ্ছে আমরা দেখবো এখান থেকে, আহ, না আমরা আর দেখবো না, এই কয়টাই দেখবো, ঠিক আছে। ওকে, তারপরে চলে আসি আমরা কার্ল মার্কস। কার্ল মার্কসকে আবার নতুন করে ইন্ট্রোডিউস করে দিয়ে কিছু নাই, তাকে বলা হয় ফাদার অফ সোশ্যালিজম, ফাদার অফ সোশ্যালিজম। আপনারা সবাই জানেন কার্ল মার্কসের সেই বিখ্যাত থিওরি, ঠিক আছে, এবং তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। এটা আমরা দেখবো। আর কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা দেখতে পারেন। Okay, চলে আসি আমরা লিও টলস্টয়। লিও টলস্টয় মূলত এই দুইটা লেখার জন্য বিখ্যাত, ওয়ার এন্ড পিস, অ্যানা কারেনিনা। তারপরে রিসারেকশনে খুব আলোচিত অংশ, এটাও একটু দেখতে পারেন, ঠিক আছে। লিও টলস্টয় কোন দেশে ছিলেন? তোর হচ্ছে রাশিয়ান, ঠিক আছে। স্যার আর্থার কোনান ডয়েল, আমরা ছোটবেলায়, আমাদের ছোটবেলায় আর্থার কোনান ডয়েল পড়ে বড় হয়েছে। কোন লেখাটা পড়ে? শার্লক হোমস। তার বাইরে পৃথিবীতে দেখা তো দ্য লস্ট ওয়ার্ল্ড, মনে আছে? এইটি, ঠিক আছে। ওকে, আমরা চলে আসি তারপরেরটাই, ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি যে জন্য বিখ্যাত, তার উপন্যাস দ্য মাদারের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আমরা চলে আসি ভিক্টর হিউগো। ভিক্টর হিউগো, ভিক্টর হিউগো থেকে আমরা কি দেখবো? আমরা সবকিছু দেখবো না। ভিক্টর হিউগো কোন দেশে, আগে এটা জানতে হবে। ভিক্টর হিউগো হচ্ছে ফ্রান্সের, ফ্রান্স, এটা দেখবো। লা মিজারেবলস দেখবো, ঠিক আছে, এটা আমরা দেখবো।
ওকে। তারপরে আমরা চলে আসি দস্তয়েভস্কি। আচ্ছা, দস্তয়েভস্কি থেকে যদি আমরা বলি, দস্তয়েভস্কি কোন দেশে ছিলেন? উত্তর হচ্ছে রাশিয়ার, নাম দেখলে বুঝে যায় রাশিয়ান। মনে হচ্ছে রাশিয়ান। এখান থেকে আমরা দেখবো ক্রাইম এন্ড পানিশমেন্ট, এটা দেখবো। এটা তার বিখ্যাত বই। হ্যাঁ, এটা এই টাইপের বই, এগুলা সাধারণত যে এগুলো যে শুধু সাহিত্যে আসতে পারে তা না, সাধারণ জ্ঞান হিসেবে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে। হ্যাঁ, ক্রাইম এন্ড পানিশমেন্টের সেন্ট্রাল থিম অনেকটা এরকম যে অপরাধ যেটাই হোক না কেন, পানিশমেন্ট ছাড়া কেউ ছাড়বে না। ঠিক আছে, সকল অপরাধেরই কোনো না কোনো সাজা, এটা। ওকে, আমরা চলে আসি তারপরে এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো থেকে আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ঠিক আছে, কারণ এডগার অ্যালান পোর থেকে কি আসবে বলা খুব টাফ। ঠিক আছে, তো এটার জন্য এখান থেকে আহ, মানে প্রেডিক্ট করাটাও টাফ। তারপরে ওনাকে বলা হয় সবচেয়ে ব্রিলিয়ান্ট শর্ট, এটাকে শর্ট স্টোরির জন্য উনি মূলত বিখ্যাত। ঠিক আছে, পো হচ্ছে বিখ্যাত শর্ট স্টোরির জন্য। এগুলো খুবই ছোট ছোট শর্ট স্টোরি, আপনি চাইলে এমনি পড়তে পারেন। ঠিক আছে, ওকে। তারপর চলে আসি আলেকজান্ডার ডুমা। আলেকজান্ডার ডুমা থেকে উনিও হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চে দেখবেন যে নামের বানান আর নামের উচ্চারণটা আলাদা। এটা হইলে বুঝবেন যে ফ্রেঞ্চ হতে পারে। লাস্টের দিকে ইয়াটা উচ্চারণ হয় যে ডুমাসের এস এর উচ্চারণ হবে না, এটা হবে ডুমা, এই পর্যন্ত থেমে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখবো হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স, এটা নিয়ে মুভিও আছে, দেখতে পারেন যে। তারপর আমরা চলে আসি হার্বার্ট জর্জ ওয়েলস। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে চাইলে স্কিপ করতে পারি, তারপরে যদি আমরা দেখতে চাই দ্য টাইম মেশিন দেখতে পারবো। এইচ জি ওয়েলস, হ্যাঁ, সংক্ষেপে বলে এইচ জি ওয়েলস। এইচ জি ওয়েলস, এটা হচ্ছে এখান থেকে টাইম মেশিন, এটাই ইউজুয়ালি আসে পরীক্ষায়, প্রশ্ন আসলে। আহ ক্রিশ্চিয়ানা রসিটি, ক্রিশ্চিয়ানা রসিটিকে চাইলে স্কিপ করতে পারবে, আই হোপ প্রশ্ন আসবে না, কারণ এগুলো পড়তে গেলে পাগল হয়ে যাওয়া লাগবে। তো আসলে আমরা একটু বিগত বিসিএস এর কোশ্চেন গুলো থেকে যদি একটু দেখি কোনটা থেকে কি কি প্রশ্ন আসছে। হু কম্পোজ দ্য এলিজিক পয়েন্ট থিরসিস, থিরসিস কার লেখা, আমরা কিন্তু এটা দেখে আছি, ম্যাথু আর্নল্ডের লেখা। দ্য টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস আর কি কি, একটা হচ্ছে লন্ডন, একটা হচ্ছে প্যারিস। ঠিক আছে, আচ্ছা। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডের হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডকে কোন পিরিয়ডে করেছে? উত্তর হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। এটা রোমান্টিক পিরিয়ডের ক্লাসে নিশ্চয়ই আপনারা দেখেছেন। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েন্ট, নিচের কোনজন ভিক্টোরিয়ান পয়েন্ট না? তো ভিক্টোরিয়ান পয়েন্ট মনে রাখার উপায় ছিল বিএটি, ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন। টেনিসন, ব্রাউনিং, আর্নল্ড, তাহলে হচ্ছে এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হবে, কারণ সে রোমান্টিক যুগের ছিল। ঠিক আছে, আচ্ছা। হিস্ট্রি অফ দ্য মোবিডিক সেন্টার্স অন, হিস্ট্রি অফ দ্য মোবিডিক সেন্টার্স অন এ হোয়েল। হোয়েল বুঝেন তো, এই যে বড় নীল তিমি। আচ্ছা, হু ইজ দ্য অথর অফ জেন এয়ার? জেন এয়ার হচ্ছে শার্লট ব্রন্টে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি, তারপর প্রশ্নটা বলছে মবি ডিক ইজ এ নোভেল ওয়াজ রিটেন বাই, মবি ডিক কার লেখা? উত্তর হচ্ছে হারমান মেলভিলের লেখা। ভ্যানিটি ফেয়ার ইজ এ নোভেল রিটেন বাই, ভ্যানিটি ফেয়ার হচ্ছে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের লেখা। পিপ ইজ এ প্রোটাগনিস্ট ক্যারেক্টার ইন চার্লস ডিকেন্সের কোন উপন্যাসে? উত্তর হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস। ওকে, তারপরে চলে আসি মেড উইক বাই টাইম ইন ফেট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড এন্ড নট টু ইট, এটা হচ্ছে কার কবিতা থেকে নেওয়া? উত্তর হচ্ছে আলফ্রেড টেনিসনের। শুনেন, এরকম স্পিরিট মূলক যে কোটেশন গুলো দেখবেন, এগুলো সবই টেনিসনের হবে। ভিক্টোরিয়ান যুগে স্পিরিট মূলক কোটেশন টেনিসনের বেশি, কারণ ওই যে আমি বলেছিলাম রাজকবি ছিলেন, সভাকবি ছিলেন, তাকে হচ্ছে কবিতা লিখে সেনা সব থেকে শুরু করে সবাইকে কিন্তু স্পিরিটেড রাখতে হতো, এটা তার দায়িত্ব ছিল, এই জন্য লিখেছেন। এবং সেই সময়টায় ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম কিভাবে বেড়ে গিয়েছিল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। টেনিসন্স ইন মেমোরিয়াম ইজ এন এলিজি অন দ্য ডেথ অফ, টেনিসনের ইন মেমোরিয়াম এলিজিটা কার মৃত্যুতে লেখা? উত্তর হচ্ছে আর্থার হেনরি অ্যালামের মৃত্যুতে লেখা। এই টেনিসনের বন্ধু ছিল আর্থার হেনরি অ্যালাম। ঠিক আছে, হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ উদারিং হাইটস, উদারিং হাইটস এর সেন্ট্রাল ক্যারেক্টার কে? উত্তর হচ্ছে হিথক্লিফ। আচ্ছা, তারপর হচ্ছে দ্য দ্য ওল্ড অর্ডার চেঞ্জেথ ইয়েল্ডিং প্লেস টু নিউ, এটা হচ্ছে কোথা থেকে নেওয়া? এটা হচ্ছে মর্ট দি আর্থাম থেকে নেওয়া, টেনিসনের কবিতা। এই যে দেখেন, ওল্ড, পুরান জিনিস চলে যাবে, নতুন জিনিস আগমন করবে, মোটিভেশন টাইপের কোটেশন, সুন্দর মতো টেনিসন মেনে দিবে। হু ট্রান্সলেটেড রুবায়াত উমার খিয়াম, এটা কার? হচ্ছে এডওয়ার্ড ফিটজেরাল্ডের। এ ক্রিসমাস ক্যারল ইজ এ ড্যাশ বাই জলস্টিক আছে, ক্রিসমাস ক্যারল হচ্ছে কার লেখা বলেন তো?
উত্তর হচ্ছে এটা হচ্ছে শর্ট নোভেলা। নোভেলা, শর্ট নোভেল বা নোভেলা যেটাই বলুন, একই কথাই। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পয়েন্ট। এখানে উনি কোন যুগের কবি ছিলেন এটা জানতে চাওয়া হয়েছে। আমরা জানি উনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন। ডেভিড কপারফিল্ড ইজ এ ড্যাশ টাইপের নোবেল, কি টাইপের নোবেল? এলিজাবেথান ভিক্টোরিয়ান। উত্তর হচ্ছে ভিক্টোরিয়ান। সো উইথ দ্যাট নোট আমাদের আজকে ক্লাসটা এখানে শেষ হচ্ছে। মোটামুটি সংক্ষেপের ভিতরে আছে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সবাই এই অংশগুলো ভালো মতো পড়লে পরীক্ষায় কমন পেতে পারেন। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।